নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে সারাদিন ঢাকা ও তার আশেপাশে একেবারে উন্মত্ত জনতার হাতে দেশ চলে গিয়েছিল। বিভিন্ন জায়গায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, একাধিক জায়গায় একাধিক কারণে সংঘর্ষ হয়েছে। দেশটাকে ধ্বংস করার জন্য একদল মানুষ একেবারে উঠে পড়ে লেগেছে। এদের পেটে যতক্ষণ ভাত আছে ততক্ষণ পর্যন্ত এ সমস্ত চলবে। যখন ভাতের টান পড়বে তখন জবাই আর আন্দোলন সব জানলা দিয়ে হাওয়া হয়ে বেরিয়ে যাবে। দেখব কতদিন। ধীরে ধীরে সেই খবরে আসছি। আমি বলেছিলাম না, ট্রাক ড্রাইভাররা যাচ্ছে না। এবারে আবার একটা অন্য সিদ্ধান্ত হয়েছে, সেটা এখন স্টেট ওয়াইজ সিদ্ধান্তটা হয়েছে মাল না পাঠানোর জন্য। ইন্ডিয়া গভর্নমেন্ট নিজে কিছু বলছে না, স্টেট গুলোকে দিয়ে করাচ্ছে ধীরে ধীরে। এবার কি হয়েছে আপনাদের এক এক করে বলি। এক ভদ্রলোক খুব সুন্দর করে, আমি নাম বলবো না কারণ এখানে তো বুঝেন তো, তার উপরে গিয়ে একটা আঘাত করবে। তিনি একটা ফেসবুকের একটা পোস্ট আমার কাছে পাঠিয়েছেন। যিনি লিখেছেন তিনি সুন্দরভাবে ঘটনাগুলো রসের সঙ্গে একেবারে রসাসিক্তভাবে একেবারে ব্যাখ্যা করেছেন একটা 9 লাইনের একটা তালিকায়। আচ্ছা, এক নজরে দেখে নি যে উনি কি লিখেছেন। তো উনি যেটা লিখেছেন আমি এটা পড়ে শোনাই, আপনাদের এখানে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। খুব রসে রসে লিখেছেন। এক নজরে দেখে নিন ঢাকা শহরে চলা আজকের ম্যাচগুলো। 24/11/2024। 1. ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ভার্সেস হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটা হলো ফ্র্যাঞ্চাইজি ম্যাচ। 2 নম্বর ন্যাশনাল হাসপাতাল ভার্সেস ছাত্ররা সাবজেক্ট অভিজিৎ হত্যা। 3 নম্বর চাকরি প্রার্থী 35 ভার্সেস পুলিশ নেশান লিগ। 4 নম্বর অটো রিক্সা চালক ভার্সেস পুলিশ ও ছাত্ররা ডুয়েফা সুপার কাপ। 5 নম্বর নজরুল ইসলাম কলেজ ভার্সেস হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডুয়েল ক্লাসিকো। 6 নম্বর জাতীয় পার্টি ভার্সেস সমন্বয়ক নিশুতি রাতের খেলা। 7 নম্বর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মেধাবী ব্র্যাকেটে বুটেক্স ভার্সেস ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটের মেধাবী। আর 8ম প্রথম আলো ভার্সেস হিজু মোল্লারা। খুব রসি রসি লিখেছেন। এখন এই যে সারা দিন ধরে এই যে উৎপাতগুলো চলল, ঢাকা শহরটা পুরো ব্যতিব্যস্ত, যান চলাচল ব্যাহত, মানুষ অফিস কাছারি যেতে পারছে না। পুরো শহরটা একেবারে স্তব্ধ করে রেখে দিয়েছে এই একদল মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ। কোথাও 60 জন, কোথাও 100 জন, কোথাও 15 জন, কোথাও 20 জন। এদের উৎপাতে সারা দেশটা একেবারে উচ্ছন্নে যাওয়ার জোগাড়। কাকে কি বলবেন? মাঝরাতে আমি তখন বোধহয় 9টা ফটা, মাঝরাত বলবো 9টা ফটা নাগাদ আমি একটা টিভির লাইভ অনুষ্ঠান দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে প্রথম আলো আর ডেইলি স্টার অফিসের সামনে এখানে ব্যাপক গন্ডগোল। একটা গরু নিয়ে যাওয়া হয়েছে, গরুটা কেটে হিন্দুদের শিক্ষা দেবে কি না। প্রথম আলো আর ডেইলি স্টার নাকি ভারতের হয়ে লিখছে। তখন সরকার বিরোধী ছিল, তখন ইউনিসের একেবারে পেছনে একেবারে গাদা গাদা তেল লাগিয়েছেন। এইবার তেলে মাটো মাটো যখন হয়ে গেছে, সরকার যখন ইউনিস যখন বসে গেল, তখন আপনারা করলেন কি, ইউনিসের কাজকর্ম দেখে আপনাদের মনে হলো এটা ঠিকঠাক হচ্ছে না। আপনারা ইউনিসের বিরোধিতা করে আপনারা দুটো কাগজ, একটা প্রথম আলো এবং দ্বিতীয়টা হচ্ছে দ্য ডেইলি স্টার, আপনারা হচ্ছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে গেলেন। আপনারা লেখালেখি করতে আরম্ভ করলেন এবং এতদিন যাদের হয়ে লিখেছিলেন এবার তারা আপনার উপরে চড়া হলো। ভুলটা কোথায় হয়েছে বুঝতে পারছেন আপনারা? হাসিনার ঠিক কাজগুলোর আপনারা সমালোচনা করেছেন, তখন কিন্তু আবার ভেবে দেখেননি
যে আমরা ঠিক করছি না ভুল করছি। আজকে এই আপনাদের যারা মালিক আছেন না এই দুটো কাগজের, এই দুটো মালিকের জন্য কিন্তু আজকে আপনাদের সমস্ত কর্মচারীরা তারা কিন্তু আজকে সাংবাদিকরা এবং মানে সাংবাদিক ছাড়া যে সমস্ত বন্ধু বান্ধব আছেন তারা কিন্তু বিপদের মুখে পড়ে গেছে আপনাদের ওই অবিমৃশকারিতার জন্য, যাকে বলে ভ্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিরোধিতা করব বলেই বিরোধিতা হয় না, বিরোধিতার একটা লজিক থাকে। আমরাও বিরোধিতা করেছি, কিন্তু সরকার যখন ভালো কাজ করেছে সেটাকে আমরা সমর্থন করেছি সমর্থন। আবার যখন খারাপ হয়েছে তখন আবার বিরোধিতা করেছি। এটাই হয় সারা ভারতবর্ষে, কিন্তু এটাই হয়। কিন্তু আমাদেরকেও বিরোধীরা এসে ঘেরাও করে না, মারতে আসে না, এইটা আমাদের এখানে হয়। তা সারাদিনে তো আরো অনেক খেলা হয়েছে। তারপর রাত্রিবেলা শুনলাম যে প্রথম আলোর সামনে থেকে মানে ওদের হটিয়ে দেওয়া পুলিশ আর সেনাবাহিনী হটিয়ে দেওয়ার পর তারা কাওরান বাজারে চলে যায় ঢাকার। ওখানে গিয়ে প্রথমে 15-20 জন হামলা করে, গরু কাটা হয়, গরু কেটে একটা নিরীহ প্রাণীকে কেটে, হ্যাঁ, ওরা প্রতিবাদ জানাচ্ছে। কার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না? ভারতের বিরুদ্ধে, প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে। ভারত আগ্রাসী নীতি, ভারতের দাদাগিরি মানব না। খুব ভালো কথা, ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিন। ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যদি বাঁচতে পারেন তাহলে পরে বাঁচবেন। এবারে আর্মিকে ধমক মারছে, আর্মিকে তারা জ্ঞান দিচ্ছে। সেই ভিডিও আমার কাছে আছে, আরো অনেক ভিডিও এসছে, কিন্তু সেই ভিডিওগুলো দেখানো যাবে না, ইউটিউব অ্যালাউ করবে না। এই যে তারা করছে, পুলিশ একেবারে টিয়ার গ্যাস ছুটছে, আপনার সাউন্ড গ্রেনেড ছুটছে, সেগুলো তো আর ইউটিউব অ্যালাউ করবে না, ফলে ওগুলো আমি দেখাতে পারবো না। কিন্তু পিল করে লোক যে যাচ্ছে হামলা করার জন্য এবং হামলাকারীকে সমর্থন করার জন্য, সেই ভিডিও আমি লাগিয়ে দিচ্ছি। এইবারে ভিডিওগুলো দেখুন। আর একটা ভিডিও আপনাদের এখানে দেখাবো, সেটা হচ্ছে আর্মি তারা বলছে যে তোমাদের কাছে অস্ত্র রয়েছে। আচ্ছা, আর্মি যদি বলে অস্ত্র রয়েছে, ওদেরকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে অস্ত্রগুলো উদ্ধার করো। তা না, আর্মি ওদের সঙ্গে তর্ক করে যাচ্ছে আপনার কাছে অস্ত্র রয়েছে, কিন্তু ধরছে না। এতটাই ভয় আর্মির, তারা কিন্তু ধরছে না। এইটা হচ্ছে অবস্থা, সেনাবাহিনীর অবস্থা। এই সেনাবাহিনী আবার ভারতের বিরুদ্ধে নাকি এদেরকে নামানো হবে, এরা নাকি ভারত দখল করবে। এরাও গজবায় হিন্দের স্বপ্ন দেখছে। বাংলাদেশটা এবার 3-4টে টুকরোয় ভাগ হবে, আপনারা সেই দিকে ধাবিত হচ্ছেন, একবারে ধাবিত হচ্ছেন, যাকে বলে শুদ্ধ ভাষায় খুব দৌড়চ্ছেন, সেই দিকে যাবে। এবার কদিন যাবে? পাকিস্তানের নয়, তবু আমেরিকা ছিল, তার স্বার্থে কাজ করছিল পাকিস্তান, ফলে আমেরিকা টাকা ফাঁকা দিচ্ছিল। জিও পলিটিক্যালি কিন্তু পাকিস্তান কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানের ম্যাপটা দেখুন, ভারতের উপরে পাকিস্তান, পাকিস্তানের উপরে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান। একদম ম্যাপে আমি বলে দিচ্ছি আপনাকে, মুখস্থ। ইরানের পরে আপনি যাবেন, ইরানের পরে গেলেই আপনার হচ্ছে টার্কি গেলেই আপনার ইউরোপের মধ্যে অর্ধেক ঢুকে গেলেন। ইউরোপের অর্ধেক হচ্ছে টার্কি আর অর্ধেক হচ্ছে বাকি ইউরোপের অংশ। তা এই যদি আপনাদের পাকিস্তান তো বেঁচে গেল, হেনা তেনা করে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু আপনাদের কি বাঁচাবে? আপনার 3 দিকে হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র, তা আপনাদের কে বাঁচাবে? আপনাদের বাঁচানোর কিন্তু কেউ নেই। এখন আপনাদের আসল হচ্ছে গিয়ে আপনাদের খাবার। পাকিস্তান নিজে খেতে পায় না, সেখানকার লোকেরা, আমার কাছে এখন ভিডিওটা নেই, আমি ডিলিট করে দিয়েছি, সেখানকার লোকেরা ওই আপনার টিটিসি না কি যেন একটা আছে, সেখানে যেমন সরকারি দেয়, আটা দেয়, চাল দেয়, ওই রকম একটা গাড়ি ওরকম যখন আসে তখন গাড়ির তলায় চাপা পড়ে, ভিড়ে গাড়ির তলায় চাপা পড়ে, কারণ গাড়ির উপরে হামলা হয়, গাড়ি তখন জোরে চালিয়ে দেয়, আর গাড়ির তলায় চাপা পড়ে 3-4টে করে প্রতিদিন মারা যায়, প্রতিদিন। তো যাই হোক, আপনার এটা হচ্ছে কি খাবারের জন্য, তারা আপনাকে খাবার দেবে, তো ভালো কথা, তারা কত খাবার দেয় দেখি। হ্যাঁ, চাল দেবে, বাসমতি চাল দেবে,
আপনাকে বাসমতি চাল কিনতে হবে 200 টাকা করে কেজি। আপনি কত বাসমতি চাল খান আমি দেখবো। এইবারে কি হয়েছে, আমাদের এখানে তো ট্রাক ড্রাইভাররা বলেছে যে আমরা যাবো না। আমি খবরটা আগেই করেছিলাম। ট্রাক ড্রাইভাররা করেছে কি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে একটা চিঠি পাঠিয়েছে যে আমরা কিন্তু যাব না, আমাদের জোরজার করছে, আমরা কিন্তু গেলে সরকারের ওপরে কিন্তু এই দায়িত্ব সরকার নিতে হবে। এখন যথারীতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো এখন রাজি হবে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলবে যে কেন ভাই তোমরা যাচ্ছ তো ব্যবসা করতে, আর সরকার তার দায়িত্ব নেবে। সরকার কি করেছে এবার, আমি বলি না আমাদের দেশে আমরা ভেতরে খেয়েই মারামারি অনেক কিছু করতে পারি, আমরা অনেক কিছু করি, কিন্তু যখন দেশের স্বার্থে আঘাত লাগবে না তখন কিন্তু আমরা একজোট। এই যে আপনারা বলে বেড়াচ্ছেন না আমরা ওয়েস্ট বেঙ্গল দখল করে নেবো, আমরা ঝাড়খণ্ড দখল করে নেবো, আমরা বিহার দখল করে নেবো, আমরা উড়িষ্যা দখল করে নেবো, আমরা ঝাড়খণ্ড দখল করে নেবো, তো এই সব রাজ্যগুলো থেকে আপনি যে আমদানি করার কথা ভাববেন তারা আপনাকে দেবে? কেউ দেবে না। আর ইন্ডিয়া গভর্নমেন্ট মুখে কিছু বলবে না, তারা রাজ্যের উপরে ছেড়ে দিয়েছে এবং রাজ্যকে বলে দিয়েছে তোমরা তোমাদের মতো ডিসিশন নাও। প্রত্যেকটা রাজ্য জানে আমাদের কি করতে হবে, এবার তারা তাই করছে। কিন্তু ওই খবরে যাওয়ার আগে আপনাদের একটুখানি মানে ভিডিওগুলো দেখিয়ে দিই যে আপনারা মানে কোন দিকে চলেছেন। কালকে সারাদিনের যে হামলা, আমি 3-4টে ভিডিও আপনাদের দেখিয়ে দিই। ভিডিও দেখিয়ে দেওয়ার পর তারপর আমি খাদ্য সরবরাহের ব্যাপারে আসব। আমি লিখিনি, আপনাদের কাগজগুলো লিখেছি, তার মধ্যে একটা আমি তুলে দিয়েছি, তার নাম হচ্ছে দেশ রূপান্তর। আগে ভিডিওটা দেখে নিন, ভিডিওটা দেখার পর আমি পরবর্তী খবরে ফিরে আসছি। আপনি জানেন এই দেশে আমরা কারা? আমরা ইসলাম প্রিয় জনতা। আমরা চাই না প্রথম আলো। আমরা খুব সিম্পল কথা, আমি আপনাকে, আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে, আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব। এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চাই তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার, দিল্লি স্টার কোনোটাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। এখানে সংবাদপত্রের স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা, এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর বিল্ডিং জনতা পুড়িয়ে দিয়েছে। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর জনতা পুড়িয়ে দিয়েছে। আমি জানি আপনারা সকাল আপনাদের কাছে পিস্তল আছে, মারবেন না, আমরা ফিরে যাচ্ছি। দেশ রূপান্তরের কথা বলছিলাম। দেশ রূপান্তর যেটা লিখেছে সেটা হচ্ছে 24শে নভেম্বর, কালকে 22:27 মানে 10:37 মানে রাত্রি 10:37 লেখা হয়েছে খবরটা। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের। ভারতের পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ আলু রপ্তানির বিরোধিতা করেছেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুর হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ও আলুর আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্বে স্লট বুকিং থাকা মানে যেগুলো
মানে এলসি কাটা ছিল, পূর্বে স্লট বুকিং থাকা পেঁয়াজ এবং আলু রপ্তানি অব্যাহত রয়েছে, সেগুলো দিতেই হবে, আগে বুকিং করা রয়েছে তাই দিতেই হবে। ভারতের হিলি সিএনএফ এজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে, কিন্তু কতটুকু কি হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই ভারতের মেহেদিপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে। হিলি স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে বন্ধ ছিল, গাড়ি ছাড়ছিল না, এখন আবার চালু হয়েছে। বন্দর দিয়ে যথারীতি আলু পেঁয়াজ রপ্তানি হচ্ছে, তবে পরবর্তীতে কি হবে তা বোঝা যাচ্ছে না। হিলি স্থলবন্দর আলু রপ্তানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলু দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পাই আমরা যে ভারতের রাজ্য সরকার আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। পরবর্তীতে কি হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হলে। তবে আগে যে সমস্ত আলু পেঁয়াজের স্লটগুলি বুকিং ছিল, শুধুমাত্র সেই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার 10 চাকার ট্রাকে 10,000, 12 চাকার ট্রাকে 12,000 এবং 14,000 চাকার যে ট্রাক তাতে 14,000 টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রপ্তানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু রবিবার সকাল থেকে আলু পেঁয়াজের স্লট বুকিং বন্ধ রেখেছে রাজ্য সরকার। ফলে আর এখন পশ্চিমবঙ্গ থেকে আর কোন রকম আলু পেঁয়াজ চাল ফাল কিছুই রপ্তানি হবে না, তেল ফেল সব বন্ধ। তারপরে খবরটা আরো আছে যে আমরা উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসবো বা মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসবো, অনেক খবর টবর আছে। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র কোন জায়গাতেই আপনারা কোথাও মাল পাবেন না। মানে ভারত সরকার কিছু বলল না, অথচ কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে একটা লম্বা বাম্বু ঢোকানো হয়ে গেল। এইবার আপনারা যে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন না, আগামী 1 মাসের মধ্যে দেখবেন পেটে যখন খাবার পড়বে না তখন কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আমি বহুদিন ধরে বলছি যে এই জিনিসগুলো করবেন না, ভারতকে এমন জায়গায় ঠেলে দেবেন না। বিড়ালকে যদি আপনি ঠেলতে ঠেলতে ঠেলে কর্নারের দিকে নিয়ে যান না, বিড়াল কিন্তু বাঘ হয়ে যাবে। ভারত কিন্তু বিড়াল হয়ে আছে, ভারতকে বাঘে পরিণত করবেন না। আপনারা কিন্তু সেই দিকে নিয়ে যাচ্ছেন, আর আপনাদের এই সৈন্যবাহিনীকে দিয়ে ভারতের সঙ্গে মুখোমুখি করাবেন। আমাদের একটা কমান্ডো চেহারা দেখলে না আপনাদের প্যান্ট হলুদ হয়ে যাবে, মশাই, জাস্ট হলুদ হয়ে যাবে কমান্ডো চেহারা দেখলে। তাই যে গেট আপ আছে আর তাই যে অ্যাকশন মোড, 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি, এই পন্থায় তারা বিশ্বাস করে। এরা যদি ঢোকে আপনাদের খুঁজে খুঁজে না আপনাদের বার করে আনবে, বার করে এনে প্রকাশ্য রাস্তায় আপনাদের ঝুলিয়ে রেখে দেবে। মারবে না, ঝুলিয়ে রেখে দেবে, হাত পা টেনে ঝুলিয়ে রেখে দেবে। তারপর ভারতে এনে যুদ্ধবন্দীর বিচার করা হবে। আপনারা সেই দিকে যাচ্ছেন। আমি বহুদিন ধরে বুঝিয়েছি, আপনার এই হিন্দু বিরোধিতা, তারপরে আপনার ওই কি বলে ভারত বিরোধিতা, ভারত বয়কট অনেক দিন ধরে আপনারা করছেন। ভারত কিন্তু অনেক দিন ধরে সহ্য করছে। সহ্য করতে 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 মালদ্বীপের ক্ষেত্রে যেটা হয়েছিল, সহ্য করতে 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 একদিন ভারত যখন অ্যাকশন নিল তখন কিন্তু খুঁজে পাওয়া গেল না। খবরটা শেষ করার আগে আর একটা খবর যেটা আছে সেটা আমি বলবো, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদমে কিছু একটা কাজ হচ্ছে। সেই কাজ হওয়ার ফলে আমাদের সমস্ত রিচ কিন্তু, একই তো আমার নামে রিপোর্ট করে করে রিচ কমিয়ে দিয়েছে, আমাদের কিন্তু রিচ কিন্তু আমার অনেক কমে গেছে। আগে যেটা 2.5 লাখ 5 লাখ হতো সেটা কিন্তু এখন 70,000 80,000 গিয়ে তারপরে আর যাচ্ছে না। রাত শেষে দিন হলে পরে একদিন বাদে সেটা 1 লাখ বেরোচ্ছে। এটা হচ্ছে ঘটনা। আপনারা একটু আমার খবরগুলোকে একটু শেয়ার করুন। আমি বলি, সাধারণত বলি না, কিন্তু আসল লোক যাদের জন্য আমার ভিডিওটা করা
তারা কিন্তু জানতে পারছেন, নোটিফিকেশনই পাচ্ছেন না। ফলে আপনারা করবেন ভিডিওটাকে শেয়ার করবেন, লিঙ্ক শেয়ার করবেন না। লিঙ্ক শেয়ার করলে এই অ্যালগরিদম কোন একটা নতুন সিস্টেম করে, যার জন্য অ্যালগরিদম ধরতে পারছে না। আপনারা যদি সাহায্য করেন, আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন, মানে ভিডিওর তলায় একটা তীর আছে, সেইটাকে যদি শেয়ার করে দেন, তাহলে ভিডিওটা শেয়ার হলে পরে ওই অ্যালগরিদম কিন্তু ধরে ফেলবে যে ভিডিওটা কার কাছে যাচ্ছে। তখন অ্যালগরিদম আবার তার মতো পূর্বের মতো কাজ করবে। ফলে আমি যাদের জন্য ভিডিওটা করছি তাদের কাছে গিয়ে ভিডিওগুলো পৌঁছাক, এটাই আমি চাই। এবার আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কারণ এর সঙ্গে কিন্তু আমার টাকার কোনো সম্পর্ক নেই। এই চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা নেই। এবার আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। তো যাই হোক, এবার আসি একটা হিন্দু সবার ক্ষেত্রে। হিন্দু আপনার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এরা একটা সবার ডাক ডেকেছে, লিখেছে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার 8 দফা দাবি। তার জন্য খুলনা বিভাগীয় মহাসমাবেশ, দলে দলে যোগ দিন, সমাবেশ সফল করুন। আমি দিয়ে দিচ্ছি, দেখুন, আগামী 13ই ডিসেম্বর 2024 ঐতিহাসিক খুলনা সার্কিট হাউসে শুক্রবার দুপুর 2 ঘটিকায় আপনারা সবাই জমায়েত হন। দলে দলে যাবেন। রংপুরে খেল দেখিয়েছেন, এবার খুলনায় খেল দেখান। রংপুরে আপনারা পুরো মানে ওদেরকে হিলিয়ে দিয়েছিলেন, এবার খুলনায় আপনারা হিলিয়ে দিন। এই দিকে 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 যখন হবে না, মিছিলগুলো হবে না, আর যখন সভাগুলো হবে, তখন বুঝতে পারবে যে হিন্দুরা জেগেছে। হিন্দুরা কিন্তু একা নয়, হিন্দুরা জোট বাঁধতে পারে। আমাদের মতো এই যে বলি না, 200-400 ছেলে, 200-500 ছেলে, তারাই অস্থির করে রেখে দিয়েছে দেশটাকে। সমন্বয়ক যেগুলো আছে, সমন্বয়ক গোষ্ঠী, আর এই উৎপাতের উপদেষ্টা গোষ্ঠী, উৎপাত গোষ্ঠী, উপদেষ্টা না, নষ্ট উপদেষ্টা ওরা, উৎপাত গোষ্ঠী। এই উৎপাত গোষ্ঠী এই সমস্ত কিছু করে, আর এই বাটপার আসিফ নজরুল তাদের মাথায় আছে, সব দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেশটাকে বাঁচান। এই দেশ কিন্তু আপনাদের দেশ, হিন্দু মুসলমান সবার দেশ। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন। আজ কিছু লোক সেই স্বাধীনতাকে অস্বীকার করে। বেওকুফ বললে তো কম বলা হবে। ভিডিওতে এর থেকে বেশি কোনো খারাপ ভাষা ব্যবহার করা যায় না, ফলে খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারবো না। আমার কিছু মূল্যবোধ, কিছু সংস্কৃতি বোধ আছে, তার থেকে পারবো না। তো যাই হোক, আপনারা দেখুন আপনারা কি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।